তাদের বলতে চলেছেন তার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা, যে ঘটনা হয়তো বিশ্বাস করা বড়ই কঠিন যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে, যতক্ষণ না সেগুলো তাদের নিজেদের সাথেই ঘটছে। অতৃপ্ত অশরীরী আত্মাদের বিষয় বিশ্বাসী হয়ে ওঠার পেছনে প্রাণতোষবাবুর অতীতে ঘটে যাওয়া এই ঘটনাটি ভীষণভাবে জড়িত। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প জগৎপুরের যক্ষিণী। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের এই বিশেষ নিবেদন। তোমরা সকলে বরং বসো, এবার আমাকে উঠতে হবে, আর বাড়ির বাইরে থাকাও চলবে না। রাত্রি তো নেহাত কিছু কম হলো না, এবার বরং বাড়ি যাওয়াই মঙ্গল। অপরাহ্নের আলো ফুরিয়ে সন্ধ্যা একটু গাঢ় হতেই কথাগুলো বললেন প্রাণতোষ পাল। সকলেই জানে প্রাণতোষবাবু বরাবরই একটু ভীতু প্রকৃতির মানুষ। আজ যেহেতু অমাবস্যা, তার জন্যই তিনি সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতে না আসতেই এরকমভাবে পালাই পালাই করছেন। স্থানীয় বাজারে মহিমের চায়ের দোকানে পাড়ার বেশ কিছু তরুণ যুবক এসে আড্ডা দেয়, আর সেই যুবকদের সাথে আড্ডা দেন প্রাণতোষবাবু। তবে সকলেই জানে তিনি একটু ভীতু প্রকৃতির মানুষ। আজ যেহেতু অমাবস্যা, তাই তিনি বাড়ির বাইরে একেবারেই থাকতে চান না সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পর। প্রাণতোষবাবুর বয়স বর্তমানে প্রায় 60-এর ওপর। এখন তিনি চাকরি জীবন থেকে অবসর নিলেও অতীতে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তাকে থাকতে হয়েছে রাজ্যসহ ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি, তাই মালিক পক্ষকে সন্তুষ্ট রাখার জন্য কোনো রকম আপত্তি ছাড়াই বারবার তাকে নানান জায়গায় ছুটে যেতে হতো। প্রাণতোষবাবু তার সেই সমস্ত জীবনের অভিজ্ঞতাই ভাগ করে নেন পাড়ার এই সকল যুবকদের সাথে। এতে তাদের সময়টা বেশ ভালোভাবে কেটে যায়। আবার বিনিময়ে প্রাণতোষবাবু মন মতো চা, সিগারেট সহ আরো অনেক কিছু খাওয়ার সুযোগ পান। এরকমভাবেই দীর্ঘদিন ধরে এক বিনিময় প্রথা চলে আসছে উভয় পক্ষের মধ্যে। বিকেল থেকে রাত্রি প্রায় 8টা অবধি চলে আড্ডার আসর, কিন্তু একমাত্র মাসের অমাবস্যা তিথিতেই প্রাণতোষবাবু একদম বাইরে থাকতে চান না। ঠিক আজ যেমন তিনি সন্ধে নামার সাথে সাথেই কাঠের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চায়ের দোকানে আড্ডার আসরে বসে থাকা স্বল্প বয়সী তরুণ যুবক নীলাঞ্জন বলল, আরে প্রাণতোষবাবু, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবেন? এখনো হাতে অনেক সময় রয়েছে, এই তো সবেমাত্র সন্ধ্যা নামলো, এখনো ঘন্টা দেড়েক অনায়াসে আড্ডা দেওয়া যাবে। আপনি বরং বসুন। না না, আজ আর বসবো না। আরে প্রাণতোষবাবু, আমরা না হয় আপনাকে খানিকটা এগিয়ে দেব, আপনি দয়া করে চিন্তা করবেন না। আপনাকে একলা বাড়ি যেতে হবে না। তাছাড়াও বাইরে কি পরিমাণ মেঘ করেছে তা কি আপনি লক্ষ্য করেছেন? ভালো করে একবার আকাশটার দিকে চেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হতে চলেছে। সুতরাং এখন মহিমদার চায়ের দোকান থেকে বেরোনো মানে মূর্খামির কাজ করা হবে। আমাদের কারোর সঙ্গে ছাতা নেই যে আপনাকে সেই ছাতাখানা দেব। আপনি বিচক্ষণ মানুষ, আশা করি আমার কথার গুরুত্ব আপনি বুঝতে পারছেন। নীলাঞ্জনের কথা শুনে প্রাণতোষবাবু এবার তাকালেন আকাশের পানে। দেখলেন সত্যিই ছেলেটা একেবারে ভুল কিছু বলেনি। বর্তমানে গোটা আকাশ একেবারে ছেয়ে গিয়েছে জমাট বাঁধা চাপ কালো মেঘে। মেঘের পরতে পরতে মাঝে মধ্যেই খেলে যাচ্ছে বিদ্যুতের লকলকে শিখা। এই সময় বাইরে বেরোনো মানে নির্ঘাত বৃষ্টির মুখোমুখি হওয়া। এমন অসময়ে বৃষ্টির ঠান্ডা জলে ভিজলে শরীর ভীষণ খারাপ করবে। তাই প্রাণতোষবাবু আবার বেঞ্চের মধ্যে বসলেন। নীলাঞ্জনের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। সে যে এইভাবে প্রাণতোষবাবুকে অমাবস্যার রাতেও আটকাতে পারবে
তা একেবারেই কল্পনা করতে পারেনি। চায়ের দোকানদার মহিমের উদ্দেশ্যে সে বলল, মহিমদা, প্রাণতোষ বাবুকে আরেকবার চা আর সাথে একটা সিগারেট দাও তো দেখি। উষ্ণ ধুমায়িত চা মাটির ভাঁড়ে ঢেলে সেই ভাঁড় চায়ের দোকানদার মহিম বাড়িয়ে দিল প্রাণতোষ বাবুর দিকে। চায়ের ভাঁড়ে সামান্য ফু দিয়ে তাতে লম্বা চুমুক বসালেন তিনি। তারপর ফস শব্দে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন তৃপ্তি সহকারে। নীলাঞ্জনের মুখের কথাই বাস্তবে সত্যি হলো। বাইরে অন্ধকারে ডুবে থাকা কালো প্রকৃতি জুড়ে ঝমঝম করে মুষলধারে আরম্ভ হলো বর্ষণ। মেঘ ভাঙ্গা বৃষ্টি বলতে যা বোঝায় ঠিক তাই শুরু হলো। আকাশের যেন ভীষণ অভিমান হয়েছিল, আর সেই অভিমান বেশিক্ষণ ধরে রাখতে না পেরে অঝোরধারায় তার ঝরে পড়ল ধরিত্রীর বুকে। বৃষ্টির সাথে আরম্ভ হলো দমকা বাতাসের স্রোত। মহিমের ছোট্ট গুমটি মতো চায়ের দোকানটার মধ্যে মুখোমুখি রাখা বেঞ্চে বসে রয়েছে প্রায় ৭ যুবক। উনুনের সামনে দাঁড়িয়ে আছে দোকানদার মহিম, এবং সকলের মুখোমুখি বসে থাকা প্রাণতোষবাবু বেশ তৃপ্তি করে চা পান করলেন। চা খেয়ে মাটির ভাঁড়টি বাইরের দিকে ছুড়ে দিতেই নীলাঞ্জন বলে উঠল, প্রাণতোষবাবু, এখন তো বেশ কিছুটা সময় আপনি এখান থেকে অন্য কোথাও যেতে পারবেন না, আর আমরাও এখানেই রয়েছি। এবার তাহলে আপনি একটা জমজমাট ভয়ের গল্প বলে শোনান আমাদের। হ্যাঁ, এমন অমাবস্যার অন্ধকার রাতে সেই সব কাহিনী বড় বেশি জমে, আর তার উপর আবার বাইরে বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে একেবারে যাকে বলে সোনায় সোহাগা অবস্থা। তরুণ যুবকের কথা শুনে বৃদ্ধ প্রাণতোষবাবু বেশ কিছুটা চটে গিয়ে মেজাজ হারিয়ে বলে উঠলেন, এই নীলাঞ্জন, তোমাকে না আমি কতবার বলেছি যে তাদের নিয়ে সব সময় এইভাবে হাসি মজা ঠাট্টা করবে না। তুমি দেখি আমার কোনো কথাই কানে শোনো না। অমাবস্যার রাতে তাদের নাম করতে নেই, তুমি তা জানো না? আজ তারা সম্পূর্ণ স্বাধীনভাবে ঘোরাফেরা করে, আমাদের খুব কাছাকাছি তারা থাকে। প্রাণতোষবাবুর এই কথা শুনে সকলে এবার মুখ টিপে হাসাহাসি করল নিজেদের মধ্যে। একে অপরের দিকে কেমন যেন আর চোখে তাকিয়ে মুখ টিপে মুচকি হাসি হাসল প্রত্যেকে। প্রাণতোষবাবু খুব ভালোভাবেই জানেন যে এই সমস্ত আধুনিক যুগের ছেলেপুলেরা এ সকল ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাসী নয় একেবারে। তাদের মতে যা চোখে দেখা যায় না তার নাকি কোনো অস্তিত্ব নেই। ওইসব কিছু হলো মানুষের দুর্বল মনের ভ্রান্ত ধারণা মাত্র। প্রাণতোষবাবু থম মেরে বসে রয়েছেন দেখে নীলাঞ্জন আবার অনুরোধ করে বলল, কি হলো প্রাণতোষবাবু, বলুন, আপনার অভিজ্ঞতার ঝুলিতে কি সেই রকম কোনো আদি ভৌতিক অতিলৌকিক ঘটনা রয়েছে? আসলে আপনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেই জন্যই আপনাকে বললাম এ কথা আর কি। নীলাঞ্জনের কথা শুনে প্রাণতোষবাবু কেমন যেন উদাসীন দৃষ্টিতে তাকালেন বাইরের জমাট বাঁধা অন্ধকারে ডুবে থাকা পরিবেশের দিকে। মাঝে মধ্যেই সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও বিদ্যুতের ঝিলিক ঝলসে উঠছে গগনপটে। সমস্ত অন্ধকার প্রকৃতি সাদা ঝকঝকে আলোর উজ্জ্বল আভায় পরিপূর্ণ হয়ে আবার তা মিলিয়ে যাচ্ছে। ছোট হয়ে আসা সিগারেটের ফিল্টারটাকে ছুঁড়ে ফেলে দিলেন বাইরের দিকে। তারপর সকল যুবকের উদ্দেশ্যে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, দেখো, তোমাদের মতো বয়সে আমি ওই সমস্ত ভূত প্রেত অতৃপ্ত আত্মাকে বিশ্বাস করতাম না একেবারেই। আমার মনের মধ্যে তখন ছিল কেবলমাত্র যুক্তি আর অকাট্য প্রমাণের ভিত্তিতে মেনে নেওয়ার বিষয়। তোমাদের মতন আমিও এ কথাই দিনের আলোর মতো ধ্রুব সত্য বলেই মান্য করতাম যে আমাদের এই জগৎ সংসারে ওই সকল কিছুর কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। কিন্তু নানান সময় আমার এমন এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যার থেকে আমি সে সকল কিছুর অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করেছি। আমি আমার জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে তোমাদের এ কথাই বলতে পারি যে এতটা অবিশ্বাস মোটেও ভালো কথা নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই পৃথিবীর মধ্যে এমন অনেক অনেক ঘটনা ঘটে চলেছে যা তোমরা আধুনিক যুগের ছেলে হয়েও সে সকল কিছুর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারবে না।
আসলে সকল কিছুর ব্যাখ্যা হয়ও না। প্রাণতোষ বাবু, আপনার কথা শুনে বুঝতে পারছি সত্যি কিছু অভিজ্ঞতা রয়েছে আপনার কাছে। এবার তাহলে সেই অভিজ্ঞতার মধ্যে থেকেই কোনো একটা বলুন, আমরাও শুনতে চাই আপনার সাথে ঠিক কি ঘটেছিল। বেশ, শোনো তবে। সেইবার আমাকে কাজের সূত্রে যেতে হয়েছিল বীরভূম জেলার জগৎপুর নামের এক গ্রামে। প্রত্যন্ত পাণ্ডব বর্জিত সেই জায়গা, বিশাল বড় বিস্তীর্ণ হলেও সেখানে মানুষজনের বসবাস এতটাই কম যে তা বলার মতো নয়। জগৎপুরে পৌঁছে আমি বুঝতে পারলাম আমার এখানে বড় কষ্ট হবে। থাকা খাওয়ায় সবকিছু বেশ কঠিন বিষয় হয়ে পড়বে, অথচ কাজের জন্য আমাকে প্রায় 1 মাসের কাছাকাছি থাকতে হবে। জগৎপুর স্টেশনে নেমে চারিদিকে তাকিয়ে আমি কোনো মানুষের দেখা পেলাম না। সর্বত্র কেবল ধুঁ ধুঁ ফাঁকা মাঠ, আর মাঠের মাঝখানে সরু আলপথের গায়ে গায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বনস্পতির দল আমার দৃষ্টিগোচর হলো। হতবাক হয়ে তাকিয়ে রয়েছি চারপাশের প্রতি। অনেকটা সময় বুঝি কেটে গিয়েছে। আচমকা হঠাৎ করেই পিছন থেকে কে যেন বলে উঠল, আপনি কে? আপনাকে আগে তো আমাদের এখানে কখনো দেখিনি, আজকে এসেছেন বুঝি? কথা শুনে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকাতেই দেখলাম সেখানে এক অল্প বয়সী বালক এসে দাঁড়িয়েছে। তার পরনের বেশভূষা দেখে বুঝতে পারলাম সে এখানকারই স্থানীয় মানুষ। ছিপছিপে রোগা পাতলা চেহারা, গায়ের রং শ্যামলা গোছের, মাথা বড়া ঝাগড়া ঝাগড়া চুল, বড় বড় দুটো চোখ, আর পরনে রয়েছে মলিন সাদা ধুতি। বয়স আন্দাজ করে বলা চলে যে ওই 15-র ঊর্ধ্ব হবে। আমি সেই বালকের উদ্দেশ্যে বললাম, হ্যাঁ, আমি এখানে নতুন, আজই সবেমাত্র জগৎপুর স্টেশনেই নেমেছি ট্রেন থেকে। আসলে এখানে আমার কিছু কাজ পড়েছে, সে কারণেই থাকতে হবে বেশ কয়েকটা দিন। কিন্তু কোনো মানুষের বসবাস তো নজরে পড়ছে না, তাই খানিকটা ঘাবড়েই গিয়েছি। থাকা খাওয়ার কিছু একটা ব্যবস্থা না করতে পারলে বড় বিপদের মধ্যেই পড়বো যে। আমার কথা শুনে অপরিচিত সেই বালক অকৃত্রিম হাসি হেসে সরলতার সাথে বলে উঠল, এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তিত হয়ে পড়েছেন কেন? আপনি আমার সাথে চলুন, আমার বাড়ি জগৎপুরে। আপনি আমার বাড়িতে অতিথি হয়ে থাকবেন। আমি যেন আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। একজন অপরিচিত অজানা মানুষকে কিভাবে ওই ছেলেটি তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলতে পারে, তা রীতিমতোই ভাবিয়ে তুলল আমাকে। আমি কিছুক্ষণ পর খানিকটা হেসে তার উদ্দেশ্যে বললাম, না না ভাই, এ তুমি কি বলছো? আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো কি করে? তাছাড়া তোমার মা বাবা। আমার মুখের কথা শেষ হওয়ার পূর্বেই সেই বালক এবার বলল, আপনি ওইসব বিষয় নিয়ে একেবারেই ভাববেন না। আমার বাড়িতে কেবলমাত্র আমি আর আমার বৃদ্ধা ঠাকুমা থাকি। বাবা মা সেই কোন ছোটবেলায় মারা গিয়েছেন। তাই জন্যই তো বলছি, আপনি অনায়াসে আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। শেষের কথাগুলো বলতে গিয়ে ছেলেটার গলা কেমন যেন ধরে এলো। তার 2 চোখের কোণে চিকচিক করে উঠল জল। সত্যি কথা বলতে কি, ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার বড় বেশি মায়াই হলো। বুকের মধ্যে কি যেন একটা অদ্ভুত অনুভূতি মোচড় দিয়ে উঠল। অতটুকু একটা ছেলে, তার কিনা বাবা মা দুজনেই মারা গিয়েছে। ছেলেটার সরলতার প্রতি আমি মুগ্ধ হলাম। আসলে তখনকার দিনে মানুষেরা, বিশেষত গ্রামগঞ্জের মানুষেরা সত্যিই বড় ভালো ছিল। তাদের মন ছিল বড় উদার। চট করে যে কোনো অপরিচিত মানুষকেও পরিচিত বানিয়ে নিতে তাদের সময় লাগতো না একেবারে। আমি আরো বেশ আপত্তি করতেই যাচ্ছিলাম, কিন্তু সেই ছেলেটি আমাকে এক প্রকার জোর করেই তার বাসায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো। ভেবে দেখলাম সত্যি এরকম একটা জায়গায় এই সুযোগ হাতছাড়া করা একেবারে উচিত হবে না। তবে আমি সেই ছেলেটিকে বললাম, তাদের বাড়িতে থাকা খাওয়ার জন্য আমি কিন্তু উপযুক্ত টাকা তাদের দেব। এতে কোনো আপত্তি সে করতে পারবে না। কিন্তু করতে পারবে না। টাকা পয়সার কথা শুনে সেই ছেলে কেমন যেন লাফিয়ে উঠল। কিছুতেই সে আমার কাছ থেকে টাকা নেবে না। তারপর আমিও এক প্রকার বহু কষ্টে তাকে রাজি করিয়ে তার সাথে হাঁটতে আরম্ভ করলাম তাদের বাড়ির পথে। হাঁটতে হাঁটতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেখো ভাই,
তোমার সাথে এত কথা হলো অথচ এখনো পর্যন্ত তোমার নামটাই জানা হয়নি, দেখেছো? হ্যাঁ গো ভাই, এই তোমার নাম কি? আমার কথা শুনে সে এবার বেশ কিছুটা সৌজন্যমূলক হাসি হেসে বলল, আগে আমার নাম অতনু। এখান থেকে আমার বাড়ি একেবারেই বেশি দূরে নয়। আমি তাহলে এবার আমার পরিচয়টা দিই। আমার নাম প্রাণতোষ। আমি যে অফিসে কাজ করি সেই অফিস থেকে আমাকে এবার জগৎপুরে পাঠানো হয়েছে। এখানে বেশ অনেকগুলো দিন আমাকে থাকতে হবে। আচ্ছা অতনু, একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়, যদি কিছু মনে না করো? হ্যাঁ হ্যাঁ, আপনি নিঃসংকোচতা জিজ্ঞাসা করুন। আচ্ছা অতনু, তোমার বাবা মা দুজনেই একসাথে মারা গেল কিভাবে? আজ থেকে বেশ অনেক বছর আগে পথ দুর্ঘটনায় তারা দুজনেই একসাথে মারা যায়। আমার বয়স তখন খুবই অল্প। মা বাবার মুখটাও আর ভালোভাবে মনে পড়ে না। ছোটবেলা থেকেই আমাকে ঠাকুমা মানুষ করেছে। আমার ঠাকুমা ভীষণ ভালো মানুষ। আপনি আমার সাথে চলুন, তাহলেই বুঝতে পারবেন আমার ঠাকুমা কতটা ভালোবাসে আমায়। আমিও আর একটি প্রশ্ন না করে অতনুর সাথে হাঁটতে আরম্ভ করলাম সেই শুনশান জনমানবহীন পথ ধরে। আমি যতই সামনের দিকে এগোতে লাগলাম ততই বুঝতে পারলাম জায়গাটা একেবারেই প্রত্যন্ত। খুব অল্প সংখ্যক কিছু মানুষের বাস হয়তো এই জগৎপুরে। তবে আচমকা একটি বিশেষ জায়গায় এসে আমি থমকে দাঁড়ালাম। রেল লাইন থেকে জগৎপুরে ঢোকার ঠিক মুখে যে রাস্তাটি আঁকা বাঁকা ভাবে ময়াল সাপের মতন বাঁ হাতে জঙ্গলের দিকে চলে গিয়েছে, সেই রাস্তার প্রতি কেমন ভাবে তাকিয়ে রইলাম বিস্ময়ের সাথে। বাঁদিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটি ঘিরে রয়েছে ঘন জঙ্গল আর গুল্ম লতা পাতায় আগাছা ভরা। এত দূর থেকে দাঁড়িয়ে আমি স্পষ্ট বুঝতে পারলাম দিনের এই প্রখর সূর্যালোকের আলো সেই গাছপাতার আচ্ছাদন ভেদ করে মাটিতে প্রবেশ করতে পারছে না সঠিকভাবে। তাই সমগ্র জায়গাটা কেমন যেন একটা আলো অন্ধকারের মতন হয়ে রয়েছে। আচমকা হঠাৎ করেই আমি অতনুর উদ্দেশ্যে একটা প্রশ্ন করে বসলাম। আচ্ছা অতনু, ওই রাস্তাটা এত ঘন জঙ্গলে ঘেরা কেন? ওইদিকে কি কোনো মানুষের যাতায়াত নেই? আমি লক্ষ্য করলাম আমার এই প্রশ্নে অতনু কেমন যেন ঘাবড়ে গেল। তার দু চোখে খেলে গেল আতঙ্ক। মুখমণ্ডল মুহূর্তের মধ্যেই রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখের অভিব্যক্তি একেবারেই বদলে গিয়েছিল। ভাবখানা এমন যেন আমি কোনো ভয়ানক প্রশ্ন তাকে করে ফেলেছি। সে নিজেকে সামলে নিয়ে থমথমে গলায় বিষয়টা খানিক এড়িয়ে যাওয়ার ভঙ্গিমায় তাড়াতাড়ি করে বলল, আপনি আমার সাথে চলুন। বাঁদিকে নয়, আমাদের ডান দিকে যেতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ওইদিকে কেউ যায় না। কোনো মানুষের যাতায়াত নেই বলেই জায়গাটা অমন নির্জন আর বনে ঘেরা। ওদিকে যেতে নেই, ওইদিকে যাওয়া মানা। অতনুর বলা শেষের কথাগুলোর মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক ভাব মিশেছিল। শেষের কথাগুলো বলতে গিয়ে ছেলেটা যেন ভীষণ কোনো কিছুতে ভয় পেয়ে গিয়েছিল। অতনুর বলা শেষের কথাগুলো শুনে আমি কয়েকটা প্রশ্ন না করে আর থাকতে পারলাম না কিছুতেই। কেন অতনু, ওই রাস্তাটা ধরে যেতে নেই কেন? ওইদিকে কি এমন জিনিস রয়েছে যার কারণে তুমি এতটা ভয় পেয়ে গেলে? ছেলেটা চলার গতি আরো বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছিল ইতিমধ্যেই। হনহনিয়ে বা বলা ভালো এক প্রকার প্রায় দৌড়ে জগৎপুরের রাস্তা ধরল সে। আমি আরো একবার প্রশ্ন করার পর অতনু পিছন ফিরে আমার দিকে তাকিয়ে প্রশ্নের জবাবে কেবলমাত্র বলল কয়েকটা শব্দ, কারণ ওই জায়গাটা নিষিদ্ধ। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর প্রাণতোষবাবু এবার একটু থামলেন। মহিমের ছোট্ট চায়ের দোকানের ভেতর ততক্ষণে জমে উঠেছে আরো অনেক বেশি পরিমাণ ঘন অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে কেবলমাত্র আলোর উৎস হিসাবে চলছে একটি ছোট্ট ক্ষুদ্র টিমটিমে লণ্ঠন। তবে সেই ক্ষুদ্র লণ্ঠনের মৃদু ঘোলাটে আলো দোকানের ভেতরের ওই বিভৎস কুৎসিত আধার সম্পূর্ণরূপে মোচন করতে একেবারেই অক্ষম হয়ে পড়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দই কর্ণগোচর হচ্ছে না। চায়ের দোকানের পার্শ্ববর্তী কালো পিচ রাস্তাটায় এখন আর কোনো যানবাহন ছুটে যাচ্ছে না।
এই বিপুল পরিমাণ বৃষ্টির কারণে কেউ রাস্তার মধ্যে বের হয়নি। সকলেই মাথা গোজার মতো কোনো স্থানে আশ্রয় নিয়েছে। বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে মনে হয় ঈশ্বর বুঝি অফুরন্ত কালো আলকাতরা ঢেলে দিয়েছে মহাকাশ থেকে। নীলাঞ্জন বলে উঠল, এরপর এরপর কি হলো প্রাণতোষবাবু? অতনুর সাথে আমি তার বাড়িতে এলাম। অতনুর বাড়ি এসে তার বৃদ্ধা ঠাকুমার সাথে আমার পরিচয় করিয়ে দিল সে। অতনুর মতন তার বৃদ্ধা ঠাকুমাও ছিল ভারী ভালো মনের মানুষ। আমার জন্য একটি ঘর খুলে দেওয়াও হলো। অতনুদের গ্রাম জগৎপুরে এসে দেখলাম সেখানের জায়গাটা একেবারে জনমানবহীন প্রান্তরের মতো নয়। রেললাইন থেকে আসার সময় একটিও মানুষের ঘর বাড়ি চোখে না পড়লেও এখানে বেশ কিছু ঘর বাড়ি দেখলাম। তবে প্রতিটি বাড়ি বেশ খানিকটা দূরে দূরেই অবস্থিত। নিজের সাথে থাকা যাবতীয় ব্যাগপত্র সেই ঘরের মধ্যে রেখে পাশের পুকুর থেকে স্নান সেরে কিছুটা খইমুড়ি খেলাম। অতনুর সাথে আমার ভারী ভাব জমে গেল। বেশ অনেকটা সময় তার সাথে গল্প করে দুপুরে খাটিয়ার মধ্যে টান টান করে শরীর মেলে দিতেই আমার দু চোখের পাতায় ঘুমে যেন জড়িয়ে এলো। সারাদিন পরিশ্রম, যাত্রাপথের ধকলের কারণে শরীর বড্ডই ক্লান্ত ছিল, তাই এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। আমার ঘুম যখন ভাঙল তখন রীতিমতো সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশ জুড়ে। ঘরের বাইরে বেরিয়ে অতনুর খোঁজ করতেই ও ঠাকুমা বলল সে নাকি এখন খেলতে গিয়েছে। তাই অগত্যা একা একাই বেরিয়ে এলাম ঘর ছেড়ে। বাইরে বেরিয়ে সে কিছু মানুষের দেখা পেলাম। কথায় কথায় তাদের বাম দিকের বনে ঘেরা ওই রাস্তাটার কথা বলতেই দেখলাম সকলেই প্রায় অতনুর মতনই সমান প্রতিক্রিয়া করল। যা দেখে বুঝতে পারলাম এখানকার স্থানীয় মানুষেরা ওই জায়গাটাকে ভীষণ রকমের সাংঘাতিকই ভয় পায় কোনো এক অজানা কারণে। আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, ওই রাস্তার মধ্যে এমন কি জিনিস রয়েছে যাকে ঘিরে সকলের মধ্যেই ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। বাচ্চা ছেলে অতনু সে তো তুচ্ছ, কোনো বিষয়ে ভয় পেতে পারে, কিন্তু পূর্ণবয়স্ক বড় পুরুষ মানুষরাও যখন ওই জায়গাটার প্রসঙ্গ উঠতেই আতঙ্কিত হয়ে পড়ল, তখন আমি বুঝতে পারলাম বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। মনস্থির করলাম রাতের বেলায় অতনুর সাথে একবার কথা বলবো এই বিষয় নিয়ে। রাতে খাওয়া দাওয়ার পর আমি ঘরের ভেতরেই বসেছিলাম। অতনু আমার জন্য জলের গ্লাস রাখতে এসেছিল। ঠিক তখনই আমি ওকে একলা কাছে পেয়ে জিজ্ঞাসা করলাম, অতনু, তুমি কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না। বলে না তো ওই পথে যাওয়া নিষেধ কেন? কি রয়েছে ওই পথে যার কারণে তোমাদের এখানকার প্রতিটা মানুষই চরম ভয় পায়? লণ্ঠনের স্বল্প আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ছেলেটার মুখ জুড়ে ঘনীভূত হলো পূর্বের ন্যায় সেই একই ভয়। কাটা কাটা ভাবে ছেলেটা থেমে থেমে বলল, ওই পথে মৃত্যু রয়েছে। ওই পথে যে বা যারা একবার যায় তারা মাত্র 1 সপ্তাহের মধ্যেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। তাই জন্যই আপনাকে পই পই করে বারণ করছি, আমাদের এই জগৎপুরে যেখানে খুশি আপনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারেন। কেবলমাত্র ওই গ্রামের বাইরে যে রাস্তাটি ওই বনের দিকে চলে গিয়েছে সেই রাস্তাটা ধরে আপনি সামনের দিকে যাবেন না, তাহলে কিন্তু অনেক বিপদ ঘটবে। আমার কথাটা দয়া করে মাথায় রাখবেন। অনেক রাত হয়ে গেছে, আপনি এবার শুয়ে পড়ুন। আমিও এলাম, ঘরের দরজাখানা বন্ধ করে দিন। এই কথা বলে অতনু ঘরের বাইরে বেরিয়ে গেল। আমিও দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তবে রাতে আমার ঘুম হলো না সঠিকভাবে। মস্তিষ্কের মধ্যে একরাশ প্রশ্ন ঘুরপাক খেলে কি আর শান্তিতে ঘুমানো যায় বলো দেখিনি? আমারও হলো ঠিক সেই একই অবস্থা। বারবার কেবলই ভাবছিলাম ওইদিকে কি এমন রয়েছে যার কারণে এত রহস্য ও এত ভয়ের সৃষ্টি হয়েছে। বেঞ্চের মধ্যে বসে থাকা প্রতিটা যুবক মুখে বিন্দুমাত্র টু শব্দ না করে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল প্রাণতোষবাবুর দিকে, আর তার বলা প্রতিটা কথা শুনছিল খুব মনোযোগ সহকারে। এত বিপুল বৃষ্টির কারণে
চায়ের দোকানে নতুন করে আর কোনো খরিদ্দার না আসায় অগত্যা মহিমও বসার চেয়ার টেনে নিয়ে বসে বসে প্রাণতোষবাবুর গল্প শুনছিল। প্রাণতোষবাবুর বুক ঠেলে এবার উঠে এলো এক ভীষণ দীর্ঘ নিঃশ্বাস। তিনি উদাসীন কণ্ঠে বললেন, কৌতূহল ভালো, কিন্তু অধিক কৌতূহল খুবই খারাপ জিনিস। অধিক কৌতূহল সবসময় আমাদের বিপদ ডেকে আনে। কৌতূহলের বশবর্তী হয়ে মানুষ এক এক সময় অন্ধও হয়ে যায়, মরিয়া হয়ে ধেয়ে যায় বিপদের দিকে। শত বারণ, শত নিষেধাজ্ঞা অমান্য করে, অগ্রাহ্য করে কৌতূহলের টানে ছুটে চলে সেই নিষিদ্ধ জিনিসটির প্রতি। কীট পতঙ্গ যেমন আগুনের দিকে ধেয়ে যায়, ঠিক তেমন ভাবেই আমরাও কখনো কখনো ছুটে যাই বিপদের দিকে, হিতাহিত জ্ঞান শূন্যের মতনই। অতনু আমাকে যাই বলুক না কেন, আমি ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে পরের দিন ঠিক সঠিক সময় সুযোগ বুঝে সকলের চোখের আড়ালে আমি ওই পথে যাব এবং সেখানে কি রয়েছে তা স্বচক্ষে দেখব। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। পরের দিন দুপুরের পর বিকেলে কাউকে কিছু না জানিয়ে আমি জগৎপুর গ্রামের নির্জন রাস্তাটার মুখোমুখি দাঁড়াতেই আমার গাটা কেমন যেন শিউরে উঠল। মনের মধ্যে কেমন যেন একটা রোমাঞ্চকর অনুভূতির সঞ্চার ঘটল। ভালোভাবে চারপাশটা তাকিয়েও যেন কোনো কিছুই খুঁজে পেলাম না, যেটাকে আমি অস্বাভাবিক বলতে পারি। ছায়া ফেরা জঙ্গলময় সেই রাস্তা ধরে আমি বেশ অনেকটা এগিয়ে আসার পর থমকে দাঁড়ালাম এক জায়গায়। একটি বহু পুরাতন, শতাব্দী প্রাচীন, ভগ্নপ্রায় অট্টালিকা সে জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে হাত ভাঙা অবস্থায়। জঙ্গলের বড় বড় মহিরুহের দল সেই বাড়িটিকে ঘিরে রয়েছে। শত বছরের পুরনো এই অট্টালিকা যুগের পর যুগ, কালের পর কাল ধরে প্রকৃতির নানান দুর্যোগ সহ্য করতে করতে বর্তমানে একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। দেওয়াল থেকে খসে পড়ছে চুনচুরকির আস্তরণ। চামড়াহীন উন্মুক্ত দেহের মতন ভেতর থেকে বেরিয়ে এসেছে লাল ইটের আস্তরণ। দেওয়ালের ফাটল থেকে বট ও সত্য গাছের চারা মাথা উঁচু করে বড় হয়েছে। সমগ্র জায়গাটা যেন অভিশপ্ত পুরীর মতো। এই জায়গায় যে দীর্ঘদিন কোনো মানুষের পা পড়েনি তা খুব সহজেই বলে দেওয়া যায়। গোটা জায়গাটা জুড়ে রয়েছে বড় বড় মাকড়সার ঝোল। শুকনো মরা পাতায় ভরে গেছে মাটির উপরই ভাগ। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম গাছের ডালপালা সবুজ চাঁদোয়ার মতন গগনবক্ষে আচ্ছাদিত করে রেখেছে, যার কারণে বাইরের জগতের কোনো আলো বাতাস এসে প্রবেশ করতে পারছে না এই জায়গায়। জায়গাটা কেমন যেন থমথমে হয়ে রয়েছে। নিস্তব্ধতার পরিমাণ এতটাই বেশি যে কোথাও যদি সামান্য একটা সূঁচও পড়ে তাহলে সেই আওয়াজও বুঝি ঝনঝন করে কানের কাছে বেজে উঠবে। প্রকৃতি জুড়ে অন্ধকার ঘনিয়ে আসছিল বুঝতে পারছিলাম। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। তার উপর আবার এই জায়গাটায় একটু বেশি তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে আসবে। সুতরাং যা দেখার তা আমাকে যত তাড়াতাড়ি সম্ভবই দেখতে হবে। আমি এবার ওই ভগ্নপ্রায় বাড়িটির অন্দরমহলে ঢোকার সিদ্ধান্ত নিলাম। হাত বাড়িয়ে একটা মোটা গাছের ডাল ভেঙে নিলাম ভগ্নপ্রায় অট্টালিকার অভ্যন্তরে লুকিয়ে থাকা কোনো বিষাক্ত সাপ কিংবা অন্যান্য জন্তুর হাত থেকে আত্মরক্ষা করার জন্য। তারপর ধীর পায়ে মন্থর গতিতে এগিয়ে গেলাম সেই হাত ভাঙা ধ্বংসপ্রাপ্ত অট্টালিকাটার দিকে। সেই অট্টালিকার ভেতর প্রবেশ করে আপনি কি দেখলেন প্রাণতোষবাবু? প্রাণতোষবাবুর কথা থামতেই প্রশ্নটা করল নীলাঞ্জন। মহিমের দিকে তাকিয়ে প্রাণতোষবাবু ইশারায় একটা সিগারেট দিতে বলতেই চায়ের দোকানদার মহিম সিগারেটের প্যাকেট থেকে একখানি সিগারেট বের করে তা বাড়িয়ে দিল প্রাণতোষবাবুর দিকে। দুই ঠোঁটের মাঝখানে সিগারেট চেপে তাতে আগুন ধরিয়ে মনে সুখে বড় তৃপ্তি করে টান দিতে লাগলেন তিনি। সিগারেটের লম্বা টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গল গল করে এক গ্লাস ধূসর ধোয়া ছেড়ে পুনরায় আবার বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ।
সেই ভগ্নপ্রায় অট্টালিকার ভেতরে প্রবেশ করতে একটা বিশ্রী বোটকা গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল। সেই দুর্গন্ধের রেশ এতটাই বেশি যে আমার গা মুহূর্তের মধ্যেই গলিয়ে উঠল। অট্টালিকার ভেতর বেশ অন্ধকার, সেরকম ভাবে কোনো কিছুই নজরে পড়ছিল না প্রথম দিকে, তবে কিছু সময় পরেই অন্ধকারে চোখ সয়ে গেল। মাথার উপরের উঁচু ছাদের বেশ কিছু অংশ ভেঙে তার ধ্বংসে পড়েছে নিচে। সেই ভাঙা অংশ হতে উন্মুক্ত ছাদের মধ্যে অল্প গোধূলি আলো এসে তীর্যকভাবে পড়ছে নিচে মেঝের ওপরে। কড়িবর্গার কাঠ থেকে উল্টো হয়ে ঝুলছিল বেশ কয়েকটা চামচিকি। হঠাৎ করে আমার উপস্থিতিতে তারা বেশ বিরক্ত হয়ে কিস কিস শব্দ করতে করতে উড়ে বাইরে বেরিয়ে গেল। তবে ওই অট্টালিকার ভেতরে প্রবেশ করে আমি যে জিনিসটা উপলব্ধি করলাম তা হলো বাড়ির ভেতরটা ভীষণ রকমের ঠান্ডা। একেবারে কনকনে ঠান্ডা বলতে ঠিক যা বোঝায় হুবহু সেই রকমেরই ঠান্ডা। আমি কিছুতেই বুঝতে পারলাম না বাইরের পরিবেশের সাথে ভেতরের পরিবেশের উষ্ণতার মধ্যে এতটা তারতম্য হতে পারে কিভাবে। হাতের মধ্যে ধরে থাকা লাঠিটা বেশ জোরালো শব্দ করে মেঝেতে কয়েকবার ঠুকলাম, যাতে কাছে পিঠে কোনো বিষধর সাপ সহ কীট পতঙ্গ থাকলে সেই শব্দ পেয়ে তারা যেন পালিয়ে যায়। মেঝের দিকে তাকিয়ে খুব সাবধানে ভেঙে পড়া চুন সুরকির আস্তরণকে পাশ কাটিয়ে আরো কিছুটা ভেতরের দিকে ঢুকে আসতেই এবার যা দেখলাম তাতে পুরোপুরি অবাক হয়ে গেলাম। আরো এগিয়ে গিয়ে আপনি কি দেখলেন প্রাণতোষবাবু, যার জন্য একেবারে অবাক হয়ে যেতে হলো আপনাকে? আরো বেশ কিছুটা এগিয়ে যেতেই আমি দেখলাম সেই অভিশপ্ত বুড়ির ন্যায় অট্টালিকাটার অভ্যন্তরে বিরাজ করছে একটি রমণীর মূর্তি। তোমাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না হে নীলাঞ্জন, সেই মূর্তি আসলে ঠিক কিরকম দেখতে ছিল সেই মূর্তির বর্ণনা করা একেবারেই সহজ বিষয় নয়। ধবধবে সাদা শ্বেত পাথরের মতন কোনো দামি পাথর দিয়ে নির্মাণ করা সেই মূর্তি। তবে সেই মূর্তিটি এতটাই জীবন্ত, এতটাই প্রাণবন্ত যে মনে হয় মূর্তি নয়, যেন কোন এক রমণী আমার সামনে বিরাজমান। সে মূর্তিটির আকারে সত্যি একজন পূর্ণবয়স্ক নারীর মতোই। তার মাথার খোলা চুল খাড়বে নেমে এসেছে বক্ষ দেশে, বুকের মধ্যে লেপ্টে আছে এক ফালি সরু কাপড়, পরনে শাড়ি আলু থালু। নারী দেহের কোমল নমনীয়তায় অবিশ্বাস্যভাবে সম্পূর্ণরূপে শতভাগ বিরাজ করছে সেই পাথরের মূর্তির মধ্যেও। লাস্যময় সেই প্রস্তর মূর্তি যেন যে কোনো পুরুষের হৃদয়কে আন্দোলনে জাগরিত করতে সক্ষম। তবে সবচেয়ে আশ্চর্যের জিনিস সেটা হলো এই মূর্তির দুই চোখ। হ্যাঁ, তার দুই চোখের মনি যে কি ভীষণ রকমের সবুজ, আর দুই চোখের মধ্যে সেই সবুজ মনি হতে বুঝি ঠিকরে বেরোচ্ছে কোনো সবজেটে আলো। মূর্তির চোখের দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় একভাবে এক নাগারে তাকিয়ে থাকি আমৃত্যু পর্যন্ত। আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, তোমরা আমাকে যথেষ্ট সম্মান করো, শ্রদ্ধা করো, তবে হ্যাঁ, আমি জানি যে আমার বলা সমস্ত ভৌতিক কাহিনী তোমরা একেবারেই বিশ্বাস করো না। সেই সমস্ত বিষয়ে সত্যতা নিয়ে হাসি ঠাট্টা মজাও করো। আমার মতের সাথে তোমাদের মতামতের অনেক পার্থক্য অমিলও রয়েছে, আর তা থাকতেই পারে, কিন্তু এই সকল কিছুর পরেও আমি বলছি কারণ তোমরা বিশ্বাস করো যাতে আমার কথাটা। সেদিন আমার কি হলো তা আমি জানি না, আমি যেন নিজের অজান্তেই একটা সাংঘাতিক বাজে কাজ করে ফেললাম। বাজে কাজ? কি কাজ করলেন প্রাণতোষবাবু? প্রাণতোষবাবুর মুখ জুড়ে ফুটে উঠল ভীষণ লজ্জা আর সংকোচবোধ। তিনি কুণ্ঠিত কণ্ঠে বললেন, ওই পাথরের মূর্তিটাকে আস্তে পিস্তে জড়িয়ে ধরলাম আমি।
কাপড়ের ফাঁক থেকে উকি দেওয়া তার কোমল বুক আর মেদবহুল উদর দেখে আমার ভেতরটা কেমন যেন একটা তোলপাড় করে উঠল। আমি জড়িয়ে ধরলাম সেই পাথরের মূর্তিটাকে, আর পরক্ষণেই ছিটকে সরে এলাম এক তফাতে। আমি এরকম একটা জঘন্য অপরাধমূলক প্রবৃত্তির কাজ কিভাবে করলাম তা ভেবে কিছুতেই বুঝে উঠতে পারলাম না। সারা জীবন আমি নারী জাতিকে সম্মান করে এসেছি, কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে খারাপ দৃষ্টিতে কোন নজরে তাকাইনি, অথচ একটা সামান্য পাথরের মূর্তিকে দেখে আমার মতিভ্রম হলোই বা কি করে? আমি তা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ইচ্ছে করলো ঠাস ঠাস করে নিজের গালে নিজেই থাপ্পড় মারতে। আমার মনে হলো আমি যেন আমার নিজের মধ্যেই ছিলাম না, কেমন যেন একটা ঘোরে তলিয়ে গিয়েছিলাম। পাথরের মূর্তিটাকে জড়িয়ে ধরার সময় আমার মনে হয়েছিল আমি যেন রক্তে মাংসে গড়া কোনো মানুষের শরীর জড়িয়ে ধরেছিলাম। এবার যে জিনিসটা দেখলাম তাতে আরো বেশি অবাক হলাম এবং সাথে বেশ খানিকটা ভয়ও পেলাম, কারণ এইরকম ব্যতিক্রমী অস্বাভাবিক ঘটনা আমি জীবনে খুব কমই উপলব্ধি করেছি। প্রাণতোষবাবুর মুখের দিকে তাকিয়ে সকলেই যেন ভয় পেল। প্রাণতোষবাবুর চোখে মুখে যে অপরিসীম আতঙ্ক ফুটে উঠেছে তা কখনোই নিছক বানিয়ে বলা কোনো গল্পের মধ্যে ফুটে উঠতে পারে না। এই অভিজ্ঞতা যেন সত্যি অতীত জীবনে কখনো না কখনো তার ঘটেছিল। দুই চোখের সামনে তিনি যেন দেখতে পাচ্ছিলেন সেই লোমহর্ষক ভীতিপ্রদ ঘটনা। নীলাঞ্জন আবার প্রশ্ন করল, আপনি এরপর কি দেখলেন প্রাণতোষবাবু? প্রাণতোষবাবু একটা শুকনো ঢোক গিলে বললেন, দেখলাম সেই পাথরের রমণীর ঠোঁটে এক বাঁকা তীক্ষ্ণ হাসি ফুটেছে। সে যেন আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। এরপরই খিলখিল করে একটা হাসির শব্দ আমার কানে এসে ধাক্কা মারল। রিনঝিনে মিলি গলায় কে যেন হেসে উঠল, কিন্তু এমন জনমানবহীন গহীন অরণ্যের মাঝে এই ধ্বংসপুরীর কাছাকাছি মেয়ে কোথা থেকে আসবে তা আমি ভেবে পেলাম না কিছুতেই। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতেই হবে, তা না হলে ওইদিকে আবার অতনু আর ওর ঠাকুমা বড়ই চিন্তা করবে। আমি বেরোনোর কথা ভাবলাম ঠিকই, কিন্তু আমার পা দুটো যেন মেজের সাথে আটকে গিয়েছিল অদৃশ্য কোনো আঠায়। আমার মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, আর পলকহীন ভাবে তাকিয়ে থাকি ওই লাশময় মূর্তির চোখের সবুজ মনির দিকে। তার দুই চোখের সবুজ মনি আমাকে যেন সম্মোহিত করে তুলেছিল। কোন রকমে তার চোখ থেকে চোখ সরিয়ে শরীরে সবটুকু শক্তি একত্রিত করে বেরিয়ে এলাম ভাঙা অট্টালিকাটার বাইরে। বাইরে বেরিয়ে আসতেই বুঝতে পারলাম অন্ধকার চারিদিকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। শব্দে দমকা বাতাস বইছে এলো পাতারি ভাবে। আমি আবার শুনতে পেলাম সেই হাসির শব্দ। আমার মনে হলো এই ভাঙা অট্টালিকার মধ্যে কোনো এক রমণী যেন ভীষণ আনন্দে অট্ট হাসি হাসতে আরম্ভ করেছে। আমার বেশ ভয় লাগতে আরম্ভ করলো। রীতিমতো ঠক ঠক করে কাঁপতে লাগলাম আমি। কি মনে হতে পিছন ফিরে একবার তাকালাম কোনো এক অমোঘ আকর্ষণে, আর পিছন ফিরে তাকানো মাত্রই যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল। মাথাটা যেন ঘুরে গেল। বুকের মধ্যে থাকা হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। মনে হলো এক লাফে হৃৎপিণ্ডটা বুঝি উঠে আসবে গলার উপরের কাছে। সেই হাসির শব্দে পিছন ফিরে তাকাতেই আমি যা দেখলাম তা ছিল একেবারেই কল্পনাতীত এক বিষয়। মানুষের ভয়ানক কোনো দুঃস্বপ্ন হয়তো এরকম হয় না। এতক্ষণ ধরে যে পাথরের মূর্তিটাকে অট্টালিকার ভেতরে নিখুঁত ভাবে দেখলাম, হঠাৎ তাকে এবার দেখলাম বাইরে দাঁড়িয়ে থাকতে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দুবার ভালোভাবে চোখ ডলে নিয়ে তাকানোর পরই পুনরায় সেই একই দৃশ্য দেখে বুঝতে পারলাম
আমার চোখের দেখায় সামান্যতম কোনো ভুল হচ্ছে না। সত্যি ওই পাথরের মূর্তিটা মানুষের মতন পায়ে হেঁটে বেরিয়ে এসেছে বাইরে। অন্ধকার প্রকৃতির বুকে সে দাঁড়িয়ে রয়েছে বিকৃত ভঙ্গিমায়। তার দুই চোখের সবুজ মনি আগুনের মতন ধকধক করে জ্বলছে। আমার দিকে অপলকভাবে তাকিয়ে কিলকিল করে হাসছে সে। একটিবার ভেবে দেখো আমার তখন ঠিক কি অবস্থা হয়েছিল। একটা পাথরের মূর্তি যে কিনা এক জড়বস্তু, সে এইভাবে কি করে বাইরে বেরিয়ে আসতে পারে, মানুষের মতো তাকাতে পারে, আর কিলকিল করেই বা হাসতে কি করে পারে? তা যেমন একদিকে ভাবিয়ে তুলেছিল, ঠিক তেমনই আমার অপর দিকে মারাত্মক ভয়ের জাগরণও ঘটাচ্ছিল। আমার নির্দ্বন্দ্ব বেয়ে একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল সরসর করে নিচের দিকে। আমি আর কোনো দিকে না তাকিয়ে পাগলের মতন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে জগৎপুর গ্রামের রাস্তা ধরে সোজা অতনুদের বাড়িতে এসে নিজের ঘরের ভেতরে ঢুকেছিলাম। কিভাবে যে অতখানি রাস্তা আমি ছুটে এসেছিলাম তা শুধুমাত্র আমি জানি। পথে আস্তে আস্তে কয়েকবার হোঁচটকে পড়েও গিয়েছি, কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করিনি। তৎক্ষণাৎ আবার উঠে ঊর্ধ্বশ্বাসে দৌড়েছি। আমার মস্তিষ্কের মধ্যে কেবলই ওই পাথরের রমণীর বিভৎস রক্ত জল করা মুখটা ভেসে উঠছিল। সমগ্র শরীরের লোমকূপ সজারুর গায়ের কাঁটার মতন খাড়া হয়ে উঠেছিল বারে বারে। রাতের বেলায় অতনুকে জানিয়ে দিলাম আমি আর খাওয়া দাওয়া করবো না। বেশ বুঝতে পারছিলাম আমার শরীর গরম হয়ে উঠেছে, অর্থাৎ জ্বর আসছে। জীবনে প্রথমবার এরকম মারাত্মক ভয় পাওয়ার কারণেই হয়তো এমন সময় হঠাৎ করে জ্বর এলো। রাতের বেলায় ঘরের এক কোণে একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন জানিয়ে শুয়ে পড়লাম। জ্বরের ঘোরে ঘুমিয়েও পড়েছিলাম। একসময় হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুমটা ভেঙে গেল কোনো একটা বিজাতীয় শব্দে। বিছানার মধ্যে ধীরে ধীরে উঠে বসতেই বুঝতে পারলাম শব্দটা আসছে ঘরের একেবারে পেছনের দিক থেকে। বাইরের প্রকৃতি এতটাই নির্জুম হয়ে গিয়েছিল যে সে কারণেই স্পষ্ট শুনলাম পিছনের দিক থেকে কিরকম যেন একটা মর্মর শব্দ হচ্ছে। হাত খোলা জানালাটা দিয়ে বাড়ির পিছনের দিকে তাকাতেই আমার হৃদযন্ত্র বিকল হবার উপক্রম হলো। মনে হলো যা দেখেছি তার জ্বরের ঘোরে ভুল দেখেছি। এরকম কিছু বাস্তবে কখনো হতেই পারে না। কিন্তু সেই ঘটনা যতই অবাস্তব অযৌক্তিক বলে মনে হোক না কেন, তা আসলে সত্যিই বাস্তবে ঘটছিল। প্রাণতোষ বাবু, আপনি কি দেখলেন জানালা দিয়ে বাড়ির পিছন দিকে? হাত খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম আবছা চাঁদের আলো অন্ধকারে উদ্ভাসিত সেই নৈশ পরিবেশের মধ্যে অতনুদের বাড়ির ঠিক পিছনে থাকা বিশাল ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে সেই পাথরের রমণী। জানালার সামান্য ফাঁক বলে বাইরের জগতের কনকনে ঠান্ডা বাতাস ঢুকে এলো ভেতরে। সে তীব্র শীতল বাতাস আমাকে যেন একেবারে কাঁপিয়ে দিল। রমণীর দুই চোখের ওই সবুজ দৃষ্টি জোনাকি পোকার আলোর মতো জ্বলছিল। আবছা অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম তার ঠোঁটে চওড়া রহস্যের হাসি ফুটে রয়েছে। আমার বুকের ভেতরে ভয় দোলপাড় করে উঠল। বিশ্বাস করো, এত ভয় এত আতঙ্ক আমি এর আগে কখনো উপলব্ধি করিনি। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একেবারে। তড়িঘড়ি জানালার পাল্লাটা বন্ধ করে দিলাম দড়াম শব্দে। আমার বুকের ভেতরটা ততক্ষণে হাঁপড়ের মতো ওঠানামা করতে আরম্ভ করেছে। ভাবলাম অন্তত আজ রাতের মতো আমি সুরক্ষিত। কিন্তু আমার ভাবনা যে ঠিক কতটা ভুল তা প্রমাণিত হলো মাত্র কিছুটা সময় পরে। আমি আতঙ্কিত অবস্থায় কাঁপতে কাঁপতে দেখলাম ঘরের বন্ধ দরজাটা সম্পূর্ণরূপে খুলে গেল হাট হয়ে। যেই দরজাটা আমি নিজে হাতে ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম, সেই দরজাটার আগল কোনো এক মায়াবী অতিলৌকিক শক্তির দ্বারা খুলে যেতেই ঘরের ভেতর দরজা হয়ে ঢুকে এলো কুয়াশার মতন সাদা কিছু ধোঁয়া। অন্ধকার প্রায় ঘরের কোণে একমাত্র আলোর উৎস হিসাবে জ্বলতে